স্বজন হারা বিজন বনে যখন একা হই, কবিতাই পাই জীবন খুঁজে, কবিতা আমার সই। আমি পাঠ করলাম আমাদের গুরু পারমিতা চক্রবর্তী চৌধুরী মহাশয়ের একটি কবিতা। নমস্কার দর্শক বন্ধুরা, ফ্রেন্ডস টিভি নিবেদিত নির্মল কুমার সাহু প্রযোজিত আপনাদের মনোগ্রাহী অনুষ্ঠান কবিতা ক্যাফেতে আপনাদের সকলকে স্বাগত। সঞ্চালনায় রয়েছি আমি তাপসী, আর আমার সঙ্গে রয়েছেন দুজন ক্ষুদে শিল্পী। আমার এদিকে বসে আছেন, ওর নাম বলো। সৌম্যদীপ মণ্ডল। আর তোমার নাম বলো। শিকদার। এরা দুজনেই পারমিতা চক্রবর্তী চৌধুরী মহাশয়ের পরিচালিত সোনার তরী বাচিক শিল্প চর্চা কেন্দ্রের ক্ষুদে সদস্য। আমি তো খুবই উৎসাহিত শোনার জন্য যে আজকে এদের কবিতার ঝুলিতে আমাদের জন্য কি কি রয়েছে। তাহলে প্রথমেই আমরা চলে যাব বেশি সময় নষ্ট না করে সৌম্যদীপের কাছে। সৌম্যদীপ, তুমি আমাদের কি শোনাবে বলো। আজকে আমি শোনাবো গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নৌকা যাত্রা। মধুমাঝির ওই যে নৌকোখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটি। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড় আটি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কোহাটি। আমি কেবল যাই একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। আমি তো মা যাচ্ছি নেকো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনা মানিক বয়ে। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুরবেলা তুমি পুকুরে ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর একটি কবিতা আমরা শুনে নিলাম সৌম্যদীপের কাছ থেকে। আর শুনতে শুনতে আমরাও পৌঁছে যাচ্ছিলাম তেপান্তরের মাঠে, নতুন রাজার দেশে। এবার আমরা চলে যাব আমাদের পরের ছোট্ট বন্ধু অভিকের কাছে। অভিক, তুমি কি শোনাবে? কবি চন্দননাথের লেখা অপরাজিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মাতাকে বলে, মাথা কি খারাপ হলো? ছাই পাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি ও বাবা, তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ? বেশ, পড়ব তো বটে, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদির কাছে, ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায়। দিদির 2 চোখ টিভির পর্দায় ঝলমলে রোশনাই। বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না, ওটা ছাই। অপরাজিতার চোখ ছল ছল, বুকে কান্নার ঢেউ। তার লেখা এই প্রথম কবিতা, দেখল না পড়ে কেউ।
একা ঘরে বসে সামনে তাকালে মালাতে সাজানো ছবি, স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল, ঠোঁট দুটি থর বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল, এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটাতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ, মাথার ওপর রাখলেন তার আদর মাখানো হাত। আমরা আবার চলে যাচ্ছি সৌম্যদীপের কাছে। সৌম্যদীপ, তুমি এবার কি শোনাবে বলো। এবার আমি শোনাবো কবি গৌতম মণ্ডলের কবিতা ইচ্ছে করে। ইচ্ছে করে মেঘ হয়ে যায়, দূর আকাশে ঘুরি, ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ঝমঝমিয়ে ঝরি, মেঘের সাথে নীল আকাশে কইব মনের কথা, ভাল লাগে না ঘরের কোনায় খুলতে বইয়ের পাতা, মারব কুনি বকম বকম চোখ দুটি ছল ছল, আমি যদি মেঘ হই মা বকবি কাকে বল, সকালবেলায় পুকুর ঘাটে নাইতে যখন যাবি, মেঘের ছায়া ভাসবে জলে দেখতে আমায় পাবি, খোকা বলে ডাকিস যদি আমায় কাছে পেতে, বৃষ্টি ফোটায় ভিজিয়ে মাগো থাকবো তোরই সাথে, ইচ্ছে করে মেঘ হয়ে যায় মতন বৃষ্টি হয়ে ঝমঝমিয়ে ঝরি, মেঘের সাথে নীল আকাশে কইব মনের কথা, ভাল লাগে না ঘরের কোনায় খুলতে বইয়ের পাতা, মারব কুনি বকম বকম চোখ দুটি ছল ছল, আমি যদি মেঘ হই মা বকবি কাকে বল, সকালবেলায় পুকুর ঘাটে নাইতে যখন যাবি, মেঘের ছায়া ভাসবে জলে দেখতে আমায় পাবি, খোকা বলে ডাকিস যদি আমায় কাছে পেতে, বৃষ্টি ফোটায় ভিজিয়ে মাগো থাকবো তোরই সাথে। বাহ, খুব ভালো, খুব সুন্দর হয়েছে তোমার এই কবিতা। ইচ্ছে তো আমাদের সবারই করে, কারো মেঘ হতে, কারো আবার পাখি হতে, তবে তার সাথে সাথে মায়ের কথাও শুনতে হবে কিন্তু। এবার আমরা চলে যাব আবার অভিকের কাছে। অভিক, তুমি এবারে কি শোনাবে বলো। কবি সুকান্ত ভট্টাচার্যের অতি কিশোরের ছড়া। তোমরা আমায় নিন্দে করে দাও না যতই গালি, আমি কিন্তু মাখছি আমার গালেতে চুনকালি, কোনো কাজটাই পারি না কো বলতে পারি ছড়া, পাশের পড়া পড়ি না ছাই পড়ি ফেলের পড়া, তেতো ওষুধ গিলি না কো মিষ্টি এবং টক, খাওয়ার দিকে যেন আমার চিরকালের শখ, বাবা দাদা সবার কাছে গোয়ার এবং মন্দ, ভালো হয়ে থাকার সঙ্গে লেগেই আছে দ্বন্দ্ব, পড়তে বসে থাকে আমার পথের দিকে চোখ, পথের চেয়ে পথের লোকের দিকেই বেশি ঝোঁক, হুলের কেয়ার করি না কো মধুর জন্য ছুটি, যেখানে ভিড় সেইখানেতেই লাগাই ছুটোছুটি, পণ্ডিত এবং বিজ্ঞজনে দেখলে মাথা নাড়া, ভাবি উপদেশের সারে করলে বুঝি তারা, তাই তো ফিরি ভয়ে ভয়ে দেখলে পরে তর্ক, বুঝকে বলে গোমর সেটা নয় কো মধুপর্ক, ভুল করি ভাই যখন তখন শোধরাবার আহ্লাদে, খেয়াল মতো কাজ করে যাই কষ্ট পাই কি সাধে, সোজা সুজি যা হয় বুঝি হায় অদৃষ্ট চক্র, আমার কথা বোঝে না কেউ পৃথিবীটাই বক্র। বাহ বাহ, খুব ভালো বলেছ, একেবারেই তাই, কেউ বোঝে না কচি কাঁচাদের যে কি কষ্ট। আমরা চলে এসেছি আরও দুজন ছোট ছোট বন্ধুদেরকে নিয়ে। এইবার আমাদের মধ্যে হাজির হয়েছে আমাদের ছোট্ট বন্ধু দিব্য আর প্রত্যুষ। আমরা শুনে নেব প্রথমেই দিব্যর কাছ থেকে। দিব্য, তুমি আমাদের কি শোনাবে আজ?
আজকে আমি একটা আঞ্চলিক কবিতা শোনাচ্ছি। বাহ, তাহলে আমরা একটি অন্য স্বাদের কবিতার স্বাদ আস্বাদন করতে চলেছি। এখন শুরু করো। কবি অরুণ কুমার চক্রবর্তীর রবি ঠাকুর পেন নাম হই। রবি ঠাকুর হে তুকে ইবু শেখে গিরামে লিয়ে যাব, শহর তুকে লাচায় কুদায়, ব্রিজ বানিয়ে শুয়া করায়, রাস্তা বানিয়ে রুদে পুরায়, সি যাতনা আর না সহিব। রবি ঠাকুর হে তুকে ইবু শেখে গিরামে লিয়ে যাব, শহর তুকে লাচায় কুদায়, ব্রিজ বানিয়ে শুয়া করায়, রাস্তা বানিয়ে রুদে পুরায়, সি যাতনা আর না সহিব। রবি ঠাকুর হে তুকে ইবু শেখে গিরামে লিয়ে যাব, গিরাম তুহার লাগবে ভালো, মানুষ মোরা কালহ কালহ, মাটির উঠান ঘরকে চলো, শহর পানে আর যেইতে নাহি দিব। রবি ঠাকুর হে তুকে ইবু শেখে গিরামে লিয়ে যাব, তুকে সাহস দিব, পিরিথ দিব, কাঁঠাল পিরি পেইতে দিব, ঘিচিংঘিনা মাদল দিব, করম ফুলের মালা দিব, শিমুল ফুলের টুপর দিব, শালমৌলের ছায়া দিব। ঠাকুর পেন নাম হই, কোনো কথা আর না শুনব। রবি ঠাকুর হে তুকে ইবু শেখে গিরামে লিয়ে যাব। বাহ, খুব সুন্দর বলেছ দিব্য। রবি ঠাকুরের চরণে আমাদের সকলের শতকোটি প্রণাম। এবার আমরা যাব আমাদের পরের বন্ধু প্রত্যুষের কাছে। প্রত্যুষ, তুমি কি শোনাবে? কবি শঙ্খ ঘোষের মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছে বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজ মেশর, আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে একই, ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব। আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। বাহ, খুব ভালো, অসাধারণ একটা উপস্থাপনা। মিথ্যে হলেও ভারী মজার, কিন্তু খুব ভালো লাগলো শুনে প্রত্যুষ তোমার কবিতা। এবার আমরা আবার চলে যাচ্ছি দিব্যর কাছে। দিব্য এবার আমাদের কি শোনাবে? সুকুমার রায়ের গোফ চুরি। হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো। দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বাহাকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সময় এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাকেন, ওরে আমার গোফ গিয়েছে চুরি। গোফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোফ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তাকে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না,
মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন, তেরে বলেন তিনি, কারুর কথার ধার ধারিনে, সব বেটাকেই চিনি। নোংরা ছেটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোঁফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোঁফ যদি আমার বলিস, করব তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাদরগুলো মাথায় খালি গোবর, গোঁফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোঁফ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোঁফকে বলে তোমার আমার, গোঁফ কি কারুর কেনা? গোঁফের আমি গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা। বাহ, দারুণ বলেছ, খুব ভালো বলেছ। তাই তো, গোঁফ কি কারো একার? খুব সুন্দর একটি মজার কবিতা আমরা শুনে নিলাম দিব্যর কাছ থেকে। এবার আমরা চলে যাচ্ছি আবার প্রত্যুষের কাছে। প্রত্যুষের কবিতা দিয়েই আজকে আমাদের এই অনুষ্ঠান আমরা শেষ করব। প্রত্যুষ, তুমি কি শোনাবে বলো? কবি দেবাশিস দণ্ডের সোনার মেডেল। সবখানে বুঝি জিততেই হবে, সব কিছু হবে পারতে। বড় ভালো লাগে, বড় ভালো লাগে কখনো কখনো হারতে। কত আনন্দ, কত প্রশান্তি, কত পরাজয়ে সুক্ত। বুকের ভিতরে টিপ টুপটাপ ঝরে হিরে চুনি মণিমুক্ত। নাই বা পেলাম বিজয় মুকুট, না থাক বিজয় গর্ব। হার মেনে যদি ভরে ওঠে মন, কি হয় কতটা খর্ব। কোনো কোনো হারে যদি প্রিয় মুখ ছড়ায় আলোর দীপ্তি, সেই তো আমার সোনার মেডেল, সেই তো পরম তৃপ্তি। বাহ, খুব ভালো বললে প্রত্যুষ। হেরে গিয়েও কিন্তু জেতা যায়। প্রিয় মানুষ যখন জেতে, তখন কিন্তু হেরে যাওয়ার দুঃখ কষ্ট এগুলো আর থাকে না। আজ এই পর্যন্তই। ওদের কবিতা শুনতে শুনতে আমরাও পৌঁছে গিয়েছিলাম আমাদের ছোটবেলায়, সেই সোনালি দিনগুলোতে। কচিকাচাদের জন্য রইল অনেক ভালোবাসা, অনেক আদর। ওদের সাফল্যের পথ আরও সুদীর্ঘ হোক, সুগম হোক, আপনারা আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।